নমস্কার, আমি পরিতোষ কুমার রায়, আরসিএ মাগুরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজকে ক্লাস 9 সাবজেক্ট লাইফ সায়েন্স অর্থাৎ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পড়াবো। তারপরে আজকে হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্র বা এলিমেন্টারি সিস্টেম, পৌষ্টিকতন্ত্র, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসছি আমরা তন্ত্র কথাটা তোমরা এর আগে হয়তো শুনেছো। বিভিন্ন কোষ নিয়ে যেমন কলা গঠিত হয়, সেরকমই কতগুলো কলা নিয়ে গঠিত হয় অঙ্গ, আর কতগুলো অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র। এটা তোমাদের জানা আছে। কতগুলো অঙ্গ যখন একই কার্য সম্পাদনে একত্রিত হয় তখন সেই অঙ্গ সমষ্টিকে বলছি আমরা তন্ত্র। এরকম বিভিন্ন তন্ত্র আমাদের শরীরে আছে, যেমন পৌষ্টিকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র, সংবহনতন্ত্র, শ্বাসতন্ত্র, এরকম বিভিন্ন তন্ত্র। তার মধ্যে সিলেবাসে তোমাদের কয়েকটা তন্ত্র আছে। তো প্রথমেই আছে পৌষ্টিকতন্ত্র। আজকে আমরা পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র কাকে বলে? সংজ্ঞা। পৌষ্টিকতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পাচন, পাচিত খাদ্যের শোষণ এবং অপাচ্য অংশের বহিষ্করণ হয়, তাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্রের মাধ্যমে কি হচ্ছে? খাদ্য গ্রহণ হচ্ছে, আর সেই গৃহীত খাদ্যের পাচন হচ্ছে, পাচিত খাদ্যের শোষণ হচ্ছে এবং অপাচ্য অংশের বহিষ্করণ হচ্ছে। যেটা তোমরা এর আগের চ্যাপ্টারে পুষ্টি নিয়ে আলোচনা হয়েছিল, যে সেখানে পুষ্টিতে দেখছিলে যে সেখানে হলজৈবিক পুষ্টি, প্রাণীদের যেটা পুষ্টি বলা হয়, কারণ প্রাণীরা যেহেতু কঠিন এবং জটিল খাদ্য গ্রহণ করে, সেই জন্য প্রাণীদের পুষ্টির ক্ষেত্রে এই হলজৈবিক পুষ্টি দেখা যায়। এবং এই পুষ্টির পর্যায় হচ্ছে 5টা। তোমরা জানো, খাদ্য গ্রহণ, পাচন, শোষণ, আতিকরণ, বহিষ্করণ, এই 5টা অংশ তোমরা এর আগের চ্যাপ্টারেই তোমরা জেনে এসছো। এবারে পৌষ্টিকতন্ত্র কাকে বলে সেটা জানলে, এবারে আসছি আমরা পৌষ্টিকতন্ত্রের কোটা পার্ট। পৌষ্টিকতন্ত্রের হচ্ছে দুটো অংশ। কি কি? পৌষ্টিকতন্ত্রের দুটো অংশ। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কাকে বলছি আমরা? পৌষ্টিক নালী হচ্ছে যে নালীর মাধ্যমে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পাচন এবং পাচিত খাদ্যের শোষণ ও অপাচ্য অংশের বহিষ্করণ হয়, তাকে বলছি আমরা পৌষ্টিক নালী। আর পৌষ্টিক গ্রন্থি কাকে বলে? পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো পাচনে অর্থাৎ পরিপাকে অর্থাৎ সরল এবং তরল খাদ্যে তৈরি করতে সাহায্য করে যে গ্রন্থিগুলো, সেই গ্রন্থিগুলোকেই আমরা বলছি পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে? এবার প্রথমেই আমরা পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করব। পৌষ্টিক নালীতে আমাদের কি কি আছে প্রথম থেকে আমরা যদি ধরি, তাহলে প্রথমেই আছে মুখছিদ্র। আমরা সাধারণত হাত দিয়ে খাই, হাত দিয়ে আমরা মুখে নেই। তো প্রথমেই আছে মুখছিদ্র। মুখছিদ্রের প্রথম অংশেই হচ্ছে দুটো ঠোঁট, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট। দেখো তোমরা ছবিটাতে, এই মুখছিদ্র হচ্ছে উপরের ঠোঁট, নিচের ঠোঁট, এই দুটো ঠোঁট নিয়ে হচ্ছে মুখছিদ্র। তারপরে অংশ আসছে আমরা মুখবিবর। মুখবিবর হচ্ছে মুখের ভেতরের অংশটা, গোটা অংশটাকে বলছি মুখবিবর বা মুখগহ্বর। এই মুখবিবর, এই দেখো মুখবিবর বা মুখগহ্বর। এই মুখবিবর বা মুখগহ্বরে কি কি আছে? এই মুখবিবর বা মুখগহ্বরে যেগুলো জিনিস আছে, প্রথমে আছে প্যালেট বা তালু অংশ। প্যালেট বা তালু অংশ আমাদের এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তালু অংশটা, এই তালুটাকে 3টে অংশে ভাগ করা হচ্ছে। প্রথমে হচ্ছে শক্ত, প্রথম অংশটা হচ্ছে শক্ত হওয়ার জন্য এটাকে হার্ড প্যালেট বলা হয় বা শক্ত তালু বলে। তারপরে অংশটা হচ্ছে সফট প্যালেট বা নরম তালু। তারপরে পেছন দিকে একটা ছোট্ট
মাংসপিণ্ডের মতো অংশ আছে যেটাকে বলা হয় উভুলা। এই হলো তালু অংশ। এবার এসছি আমরা জিহ্বা। জিহ্বা তোমরা জিহ্বা বা টাং, এটা কি? এটা মূলত হচ্ছে মাংসল অংশ। এটা হচ্ছে সামনের দিকটা খোলা থাকে আর পেছন দিকটা কি থাকে? পেছন দিকটা হচ্ছে আটকানো থাকে। আচ্ছা, এই জিহ্বায় কি থাকে? জিহ্বায় হচ্ছে অসংখ্য টেস্ট বাড বা স্বাদকোরক থাকে। তোমরা প্রত্যেকে নিজেদের জিহ্বা দেখো, জিহ্বায় হচ্ছে এরকম ছোট 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 অসংখ্য এরকম গুটি আছে। এই গুটিগুলোকে বলা হয় টেস্ট বাড বা স্বাদকোরক। এগুলোকে বলা হচ্ছে স্বাদকোরক। তাহলে স্বাদকোরক কি? স্বাদকোরক হচ্ছে জিহ্বায় অবস্থিত যে ছোট ছোট অংশগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে টেস্ট বাড বা স্বাদকোরক। এই স্বাদকোরকের কাজ কি? এই স্বাদকোরকের মাধ্যমে আমরা জিহ্বার সাহায্যে বিভিন্ন বস্তুর স্বাদ অনুভব করি। সেই জন্য জিহ্বাকে কি বলা হয়? জিহ্বাকে বলা হয় স্বাদেন্দ্রিয়। অর্থাৎ জিহ্বার সাহায্যে আমরা বিভিন্ন বস্তুর স্বাদ অনুভব করতে পারি। এই জিহ্বার যে প্রথম দিকে আছে, একদম আগার দিকে জিহ্বার, সেখানে থাকে সাধারণত হচ্ছে মিষ্টি স্বাদ, আর পেছন দিকে থাকে তেতো স্বাদ, আর মাঝখানে দুটোতে থাকে লবণ এবং টক স্বাদ। এই বিভিন্ন রকম স্বাদগুলো আমরা জিহ্বার সাহায্যে পেয়ে থাকি। এছাড়াও জিহ্বার কিন্তু অনেক কাজ আছে। জিহ্বার কাজ কি কি তাহলে? জিহ্বার কাজ প্রথম হচ্ছে যে কোনো বস্তু আমরা যখন খাই তখন খাওয়ার সময় দেখা যায় আমরা জিহ্বা দিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে ঠেলে দেই জিহ্বা দিয়ে। কেন? কারণ হচ্ছে জিহ্বার সাহায্যে ঠেলে দিয়ে আমরা দাঁত দিয়ে সেটাকে বস্তুটাকে কি করি? চিবোই। আর আরেকটা কাজ করে কি জিহ্বা? জিহ্বা হচ্ছে বস্তুকে মানে যে কোনো খাদ্যকে আমাদের গলাধ্যকরণ করতে সাহায্য করে। আমরা যখন খাদ্যটা গলাধ্যকরণ করি তখন জিহ্বা পেছন দিকে আমাদের কি করে? খাদ্যটাকে ঠেলে দেয়। তার ফলে কিন্তু আমরা খাদ্যটা গিলতে পারি। আর এছাড়াও কিন্তু জিহ্বার আরেকটা কাজ আছে। কি কাজ বলো দেখি? জিহ্বার সাহায্যে আমরা কথা বলতে পারি। এই যে আমরা কথা বলি, কথা বলার সময় দেখা যায় জিহ্বা কিন্তু সবসময় নড়বে। জিহ্বাটাকে বন্ধ রেখে কথা বলার চেষ্টা করো দেখি, দেখবে কথা বলতে পারছো না। ঠিক আছে, তাহলে জিহ্বার কাজ আরেকটা হচ্ছে কাজ, যেটা হচ্ছে কথা বলতেও এরা সাহায্য করে। এবার আসছি আমরা দাঁত। সাধারণত হচ্ছে আমাদের দুটো চোয়াল আছে, উপর চোয়াল এবং নিচ চোয়াল। এই দুটো চোয়াল মিলে হচ্ছে মোট 16 কটা আছে, 32টা দাঁত আছে। চোয়ালে দাঁত থাকে, তাই তো? একজন মানে পরিণত মানুষের দেহে কটা দাঁত থাকে? 32টা দাঁত থাকে। কিন্তু শিশুদের কটা দাঁত থাকে জানা আছে কি? শিশুদের থাকে মোট 10-20-20টা, অর্থাৎ 20টা দাঁত থাকে। এবার যখন তাহলে দাঁত আমাদের দুই রকমের, তাই তো? একটা হচ্ছে দুধে দাঁত আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। দুধে দাঁত কখন বলছি? যখন শিশু জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণের 6 মাস পরে দাঁত উঠতে শুরু করে। এই দাঁত উঠতে উঠতে মোটামুটি প্রায় 6 বছর বয়স পর্যন্ত এই দাঁতগুলো থাকে। এই দাঁতকে বলছি আমরা দুধে দাঁত। তো এই দাঁতগুলো আবার কিন্তু পড়ে যায়, পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায়। তখন এই দাঁত আবার মোটামুটি 20-22 বছর বয়স পর্যন্ত দাঁত গজাতে থাকে এবং মোট 16-32টা দাঁত হয়। তাহলে দুই চোয়ালে মোট আমাদের শিশুদের ক্ষেত্রে থাকে 20টা দাঁত আর বয়স্কদের ক্ষেত্রে থাকে 32টা দাঁত। এই দাঁতগুলো কিভাবে থাকে? এই দাঁতগুলো হচ্ছে এটা একটা চোয়াল। এই চোয়ালে হচ্ছে ইনসিজির যেটাকে বলা হয়, এই ইনসিজির থাকে 4টা আই আর কি, যেটাকে বলা হয় দুটো দুটো করে 4টা, এদিকে দুটো এদিকে দুটো, এই দুটো দুটো 4টে।
তারপরে থাকে সি অর্থাৎ কেনাইন। এই কেনাইন হচ্ছে থাকে একটা করে দুটো, এদিকে একটা এদিকে একটা, দুটো। এটা একটা চোয়ালের কথা বলছি কিন্তু দুটো চোয়ালে না। আর তারপরে থাকে প্রিমোলার, পিএম। এই পিএম কটা থাকে? পিএম থাকে দুটো করে, এদিকে দুটো আর এদিকে দুটো, এই দুই দুই চারটে থাকে। আর কি? আর থাকে এম, এম অর্থাৎ মোলার। এই মোলার থেকে তিনটে করে, তিনটে তিনটে করে ছটা দুই দিকে, এদিকেও তিনটে থাকে, এদিকেও তিনটে থাকে। তাহলে মোট কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। তাহলে এক পাটিতে হলো 16টা, তাহলে দু পাটি মিলে হলো মোট 32টা দাঁত। এই দাঁতগুলো যেহেতু হচ্ছে অস্থির সঙ্গে, এখানে হচ্ছে যে চোয়াল, সেই চোয়ালের যে অস্থির সঙ্গে যুক্ত থাকে, সেই জন্য এটাকে বলা হয় থ্যাকোডন। আর যেহেতু আমাদের হচ্ছে দুই রকম দাঁত হয়, একটা দুধের দাঁত বলছে আর একটা স্থায়ী দাঁত, ডাইপিডন বলা হয়, ডাইপিডন টিপ। আচ্ছা, এটা হচ্ছে দাঁতের হচ্ছে ফর্মুলা বা সূত্র বলা হয় এটাকে, ঠিক আছে? দাঁতের সূত্র, দাঁতের সূত্র কি? আই অর্থাৎ ইনসিরিয়র কৃন্তক, যেটাকে বলা হয় বাংলায় বলছে কৃন্তক। কৃন্তক তাহলে দুটো দুটো চারটে, তারপরে হচ্ছে কেনাইন ছেদক, যেটাকে বলা হচ্ছে এই দুটো, একটা একটা করে দুটো। তারপরে থাকে পুরো পেশক বা এটা প্রিমোলার, এটা থেকে দুটো দুটো চারটে। তারপরে আছে কি? মোলার অর্থাৎ পেশক, এটা হচ্ছে তিনটে তিনটে ছয়টা। এবার দাঁতগুলো কি দিয়ে তৈরি? মূলত হচ্ছে দাঁত সিমেন্ট থাকে আর এনামেল নামক একটা বস্তু থাকে, যেটা যার জন্য দাঁতটা চকচকে লাগে, এবং দাঁত হচ্ছে সবচেয়ে শক্ত অংশ। আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশের নাম কি? দাঁত। এবার দাঁতের কাজ কি? দাঁতের সাহায্যে আমরা কি করি? বিভিন্ন বস্তুকে কাটি, ছিঁড়ি এবং চিবিয়ে চিবিয়ে ছোট ছোট অংশে পরিণত করি, যাতে করে আমাদের কি হয়? খাদ্য হজমে সহায়তা করে, মানে খাদ্য পরিপাকে সহায়তা করে এবং বস্তুটাকে গলার্ধকরণ করতে সাহায্য করে দাঁত। এই হলো দাঁত। আচ্ছা, শিশুদের দাঁতের যেটা ফর্মুলা, সেটা একই রকম থাকবে। এখানে দেখো, এখানে ইনসিরিয়র একই আছে, ক্যানাইন একই আছে, কিন্তু এখানে পিএম নেই, অর্থাৎ প্রিমোলার থাকে না। আর এখানে কি থাকে? মোলার হচ্ছে দুটো করে থাকে। এই নিয়ে মোট 2 2 4 2 6 আর 4 10টা, এই 10 10 20টা দাঁত থাকে শিশুদের। এটা হচ্ছে শিশুদের দাঁতের সূত্র, আর এটা হচ্ছে বয়স্কদের দাঁতের সূত্র। এবার আসছি তারপরের অংশ আমাদের হয়ে গেল এই বস্তু। এখানে আমরা তাহলে যে কোনো খাদ্য গ্রহণ করার পর সেই খাদ্য আমরা চিবিয়ে এখানে কি করছি? ছোট ছোট ক্ষুদ্র অংশ করছি, তারপর জিহ্বা দিয়ে সেটাকে গলার্ধকরণ করছি। এই গলার্ধকরণ করার সময় আমাদের পরবর্তী অংশ আসছে গলবিল। পরবর্তী মুখবিবরের পরের অংশ হচ্ছে গলবিল। এই গলবিল অংশটা কিন্তু, এই গলবিল অংশটা এমন একটা অংশ যে অংশের সঙ্গে কিন্তু এই যে শ্বাসনালীও যুক্ত থাকে, আবার গ্রাসনালীও যুক্ত থাকে, অর্থাৎ খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোর সঙ্গে একটা যুক্ত অংশটাকেই বলছি আমরা গলবিল অংশ। এখানে কি হয়? এখানে সাধারণত হচ্ছে এপিগ্লটিস নামক একটা অংশ আছে, যেটা হচ্ছে পর্দার মতো কাজ করে। যখন আমরা খাদ্য খাই তখন সেটা কি করে? সেটা শ্বাসনালীতে খাদ্যটাকে যেতে দেয় না, যার ফলে আমরা যখন খাবার খাই তখন আমাদের কিন্তু শ্বাসনালীতে খাদ্য যায় না। এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে আমাদের খাদ্যটা কোনো খেতে অসুবিধা হয় না।
কিন্তু যদি কোনো কারণে শ্বাসনালীতে খাদ্য ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, সঙ্গে সঙ্গে হাঁচি বা কাশি আসে, তার মাধ্যমে খাদ্যটা বেরিয়ে আসে। তো এখানে হচ্ছে এই অংশটাকে বলছি আমরা গলবিল। তাহলে তার পরবর্তী অংশ হচ্ছে গলবিল, এবং গলবিলে খাদ্য তারপর কি করে সে পরবর্তী অংশে পাঠিয়ে দেয়, যেটাকে বলছি আমরা গ্রাসনালী। গলবিলের পরের অংশ হচ্ছে গ্রাসনালী। এই গ্রাসনালী বা ইসোফেগাস, এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে একটা লম্বা নালীর মতো অংশ। এটা মোটামুটি প্রায় 12 ইঞ্চি মতো থাকে, মানে প্রায় 1 ফিট 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি লম্বা হয়। এবং এখানে কি হয়, এখানে গলাধিকৃত খাদ্য হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে আস্তে আস্তে নিচে তার পরবর্তী অংশে অর্থাৎ পাকস্থলীতে পাঠায়। তাহলে গ্রাসনালীর কাজ কি? গ্রাসনালীর কাজ হচ্ছে খাদ্যকে তার পরবর্তী অংশ অর্থাৎ পাকস্থলীতে প্রেরণ করাই হচ্ছে গ্রাসনালীর কাজ। তারপরে এসে আমরা পাকস্থলী। পাকস্থলী, এখানে যখন খাদ্যটা আসে, এই যে পাকস্থলী দেখছো তোমরা, এই পাকস্থলীতে যখন খাদ্যটা আসে এখানে কিন্তু খাদ্যটা সাময়িকভাবে মানে কিছু সময়ের জন্য এখানে কি হয়, এখানে জমা হয়, অর্থাৎ 5-6 ঘন্টা এখানে জমা হয়ে থাকে। এখানে পাকস্থলীর হচ্ছে মূল দুটো অংশ, একটাকে কার্ডিয়াক পাকস্থলী বলা হয় উপরের অংশটাকে, আর নিচেরটাকে বলা হয় পাইলোরিক অংশ। এছাড়াও ফান্ডাস এবং বডি নামক আরো দুটো অংশ আছে। এই নিয়ে মোট 4টে অংশ নিয়ে হচ্ছে পাকস্থলী গঠিত হয়েছে। পাকস্থলীর কাজ কি? পাকস্থলী তাহলে খাদ্য সাময়িকভাবে এখানে জমা থাকে। এছাড়াও হচ্ছে পাকস্থলীতে কি হয়, সাধারণত হচ্ছে মিউকাস গ্রন্থি থাকে, সেখান থেকে মিউকাস নিঃসৃত হয়। তারপর হচ্ছে পেপটন গ্রন্থি থাকে, যেখান থেকে প্যাপসিন উৎসেচক নিঃসৃত হয়। এছাড়া হচ্ছে অক্সেন্টিক নামক একটা গ্রন্থি থাকে, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এখানে কি হয়, এখানে খাদ্যটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের সঙ্গে মিশে একটা পাকমণ্ড তৈরি করে, অর্থাৎ খাদ্যটাকে একটা পাকমণ্ড তৈরি করে, এটাকে বলা হয় কাইম। এই অংশের যে খাদ্য পাকমণ্ড তৈরি করে সেটাকে বলা হয় কাইম। আচ্ছা, এখানে মনে রাখবে একটা জিনিস, যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো হচ্ছে এইখানে কিন্তু আমাদের মুখগহ্বরেই হচ্ছে টাইলিন উৎসেচক আছে, পরে এটা নিয়ে আলোচনা করছি। টাইলিন উৎসেচক মানে পৌষ্টিক গ্রন্থিগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এটা আলোচনা করব কি করে খাদ্যকে কিছুটা পাচনে সাহায্য করে। তারপরে এখানে পাকস্থলীতে এসে কিন্তু আমাদের কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচিত হয় না, অর্থাৎ আমরা যে ভাত, রুটি, মুড়ি এই সমস্ত যে খাবারগুলো খাই, এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের এখানে পাচিত হয় না, এটা কিন্তু মনে রাখবে। তাই এখানে যদি ছোট প্রশ্ন থাকে যে পাকস্থলীতে কোন জাতীয় খাদ্য পাচিত হয় না, তাহলে আমরা বলবো কি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচিত হয় না। এছাড়া কি আছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ছাড়াও আরো প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য আছে। এই প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য কিন্তু এখানে পাচিত হয়। তাহলে পাকস্থলীর কাজ কি? তাহলে পাকস্থলীর কাজ হচ্ছে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যকে পাচিত করতে সাহায্য করা, অর্থাৎ যেমন পেপসিনকে পেপটনে পরিণত করে প্রোটিন জাতীয় খাদ্যের, লাইপেজ যেমন এখানে উৎসেচক হচ্ছে যে ফ্যাট জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে। এছাড়া হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কি করে, খাদ্যকে পাকমণ্ডে তৈরি করে, এবং এই পাকমণ্ড খাদ্য যেটাকে আমি বললাম কাইম বলা হচ্ছে, এই কাইম অংশ হচ্ছে তার পরবর্তী অংশ অর্থাৎ ক্ষুদ্রান্তে পাঠায় আর কি। এখানে কি হয়, এখানে তাহলে প্রোটিন জাতীয় খাদ্য এবং ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয়, আর কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচিত হয় না। এছাড়াও এখানে কিন্তু জল এবং স্যালাইন, বিভিন্ন ওষুধ এই সমস্তগুলো কিন্তু পাকস্থলীতে গ্লুকোজ এই সমস্ত শোষিত হয় সরাসরি। তারপরে অংশ হচ্ছে আমরা ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের হচ্ছে 3টে পার্ট। একটা হচ্ছে গ্রহণী বা ডিওডেনাম বলা হয়, আর এই যে গ্রহণী দেখছো তোমরা, ক্ষুদ্রান্তের 3টে অংশ, একটা গ্রহণী বা ডিওডেনাম, এই অংশটাকে বলা হচ্ছে গ্রহণী বা ডিওডেনাম অংশ। তারপরে অংশ আছে জেজুনাম, তারপরে অংশ আছে ইলিয়াম। এই তাহলে ডিওডেনাম বা গ্রহণী, জেজুনাম আর ইলিয়াম, এই 3টে অংশ নিয়ে হয়েছে ক্ষুদ্রান্ত গঠিত হয়েছে। ক্ষুদ্রান্তে কি হয়, প্রথম অংশ যেটা আসছে আমরা
ডিওডিনাম বা গ্রহণী, এই গ্রহণীতে হচ্ছে কি, তাহলে পাকমণ্ড খাদ্য যেটাকে কাইম বলছি, কাইম এখানে এসে পৌঁছায় যখন, তখন এখানে বিভিন্ন, যেমন এখানে অগ্নাশয় বা যকৃৎ থেকে, হ্যাঁ এটা পৌষ্টিক গ্রন্থিগুলো আলোচনার সময় বলবো, তো এখানে খাদ্য পাচিত হয়, খাদ্য পাচিত হয়ে এখানে কিন্তু খাদ্য সরল এবং তরলে পরিণত হয়, দুটো পার্ট হয়, একটা খাদ্য পাচিত হয়ে যায়, পাচিত হয়ে সরল তরলে পরিণত হয়, আর একটা অপাচ্য অংশ থাকে, দুটো পার্ট থাকে। এবার এই খাদ্যের যে অংশগুলো যেটা হচ্ছে পাচিত হয়ে সরল এবং তরলে পরিণত হয়, সেই সরল এবং তরল খাদ্য আমাদের পরের অংশ চলে যায় কি, জেজুনাম আর ইলিয়াম অংশে। এখানে কিন্তু জেজুনাম এবং ইলিয়াম অংশের খাদ্যগুলো চলে যায়, অর্থাৎ পাচিত খাদ্যরস এখানে গিয়ে কি হয়, জেজুনাম এবং ইলিয়াম অংশে শোষিত হয়। এখানে যে শোষিত হয়, সেই এই ইলিয়াম এবং জেজুনাম অংশে কি থাকে, এরকম ভাবে অন্ত্রের হচ্ছে ভেতর দিকে প্রাচীরটা এরকম ভাঁজ করা থাকে। এই ভাঁজ অংশগুলোকে, অর্থাৎ আঙ্গুলের মতো যে প্রবর্তক অংশ, এটাকে বলা হয় ভিলাই। ভিলাই কি, তাহলে প্রশ্ন যদি থাকে ভিলাই কি, ভিলাই হলো, তাহলে আমরা বলবো জেজুনাম ও ইলিয়াম অংশে অবস্থিত ক্ষুদ্রান্তের যে অংশে কি থাকে, আঙ্গুলের মতো যে প্রবর্তক বা ভাঁজ থাকে, সেগুলোকে বলছি আমরা ভিলাই। ভিলাইয়ের কাজ কি, ভিলাইয়ের কাজ হচ্ছে এখানে পাচিত সরল এবং তরল খাদ্য গ্রহণ উপযোগী পাচিত সরল এবং তরল খাদ্য শোষণ করাই হচ্ছে ভিলাইয়ের প্রধান কাজ। এখানে ভিলাইয়ের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রক্তজালক অংশ, একটা হচ্ছে রসিকা জালক অংশ। রক্তজালক এবং লসিকা বাহক, এই দুটো পার্ট থাকে ভিলাইয়ের। এই রক্তজালক গুলো কি করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য শোষণ করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য শোষণ করে। মূলত কার্বোহাইড্রেট জাতীয় সরলরূপ তোমরা জানো গ্লুকোজ, এখানে গ্লুকোজ শোষিত হয়, আর প্রোটিন জাতীয় খাদ্যের সরলরূপ তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে শোষিত হয় কিসে, রক্তজালকগুলো শোষণ করে। আরেকটা পার্ট হচ্ছে লসিকা জালক, এর কি করে, ফ্যাট জাতীয় খাদ্যকে শোষণে সাহায্য করে। এটা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তোমরা জানো, ফ্যাট জাতীয় খাদ্যের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল গুলো হচ্ছে লসিকা জালকে কি হয়, শোষণ হয়। এই হলো ক্ষুদ্রান্তের পার্ট। তাহলে ক্ষুদ্রান্তের কয়টা অংশ, ক্ষুদ্রান্তের হচ্ছে তিনটে অংশ, কি কি, একটা হচ্ছে গ্রহণী, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম। আমরা কি দেখলাম, গ্রহণী অংশে কি হয়, গ্রহণী অংশে হচ্ছে মূলত খাদ্য সেখানে হচ্ছে পাচিত হয়। এই যে পাচিত খাদ্য যেটা হচ্ছে সরল এবং তরলে পরিণত হয়, সেটাকে বলা হয় কাইল। এই নামটা মনে রাখবে, কাইল কি, কাইল হচ্ছে গ্রহণীতে পাচিত সরল এবং তরল খাদ্যকে বলা হয় কাইল। আর কাইম কি, কাইম যেটা হচ্ছে পাকস্থলীতে তৈরি হলো, ঠিক আছে, পাকমণ্ড খাদ্য, সেটাকে বলা হচ্ছে কাইম, কাইম আর কাইম। আচ্ছা, তারপরে জেজুনাম এবং ইলিয়াম অংশ, এখানে কি হচ্ছে, সেই পাচিত খাদ্যরস শোষিত হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আসছি বৃহদন্ত্র। বৃহদন্ত্র কাকে বলে, বৃহদন্ত্র হচ্ছে যে পার্টটা হচ্ছে পরের অংশটাকে বলছি আমরা বৃহদন্ত্র। এখানে কি আছে, এখানে ইলিয়াম অংশটা আছে, ইলিয়াম অংশটা দেখো এখানে যুক্ত হয়েছে, যে অংশে মূলত হচ্ছে যে বৃহদন্ত্রের হচ্ছে মেইন অংশ হচ্ছে এখানে সিকাম, সিকামে এখানে যুক্ত হয়েছে, সিকামের সঙ্গে ইলিয়াম অংশ যুক্ত হয়েছে। এখানে কি হয়, সাধারণত খাদ্যের যেটা অপাচ্য অংশ, অর্থাৎ যেটা খাদ্যে যেটা পাচিত হয় না, এখানে যেগুলো যে খাদ্যগুলো আমরা গ্রহণ করলাম, সেই খাদ্যের মধ্যে যেটা অপাচ্য অংশ সেটা কোথায় চলে যায়, সেটা হচ্ছে সিকামের এই অংশে যায়। এখানে সিকামের নিচে অংশ দেখো অ্যাপেন্ডিক্স কথাটা লেখা আছে। এই অ্যাপেন্ডিক্সটা কি, অ্যাপেন্ডিক্সটা হচ্ছে এটা আমাদের শরীরের একটা অংশ, যেটা হচ্ছে সেলুলোজ জাতীয় খাদ্য পাচনে সাহায্য করে। কিন্তু বর্তমানে আমরা যেহেতু রান্না করা খাবার খাই বেশিরভাগ ক্ষেত্রে, সেই জন্য আমাদের সেলুলোজ জাতীয় খাদ্যটা পাচনে ততটা দরকার পড়ে না, যার জন্য কি হয়, এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তোমরা ক্লাস 10-এ যখন উঠবে তখন অভিব্যক্তি চ্যাপ্টারে পাবে একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম, তখন এই অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। এই নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কি, এ এখন আমাদের শরীরে কোনো কাজ করে না, কিন্তু গরু, ছাগল বা গিনিপিগ এই জাতীয় প্রাণীদের ক্ষেত্রে কিন্তু তার খাদ্য পাচনে সাহায্য করে। আচ্ছা, সিকাম অংশ,
তারপরে অংশটা হচ্ছে বীরতন্ত্রের যে পার্টগুলো সেটা হচ্ছে কোলন। তারপরে অংশ হচ্ছে কোলন। এই কোলনটা হচ্ছে 4টে ভাগ নিয়ে গঠিত। একটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, এটা হচ্ছে উপরে উঠছে সেজন্য অ্যাসেন্ডিং বলা হচ্ছে। তারপরে হচ্ছে ট্রান্সভার্ট, এটা হচ্ছে ট্রান্সভার্ট। তারপরে হচ্ছে ডিসেন্ডিং কোলন, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্ট কোলন, ডিসেন্ডিং কোলন। তারপরে হচ্ছে সিগময়েড কোলন। এই জায়গাটার নাম হচ্ছে সিগময়েড কোলন। এই কোলন তাহলে কয়টা অংশ? 4টে অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, কি কি নাম? একটাকে বলছি আমরা অ্যাসেন্ডিং কোলন, একটা হচ্ছে ট্রান্সভার্ট কোলন, তারপরে অংশটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা নিচে নাম হচ্ছে সেটা ডিসেন্ডিং, তারপরে হচ্ছে এটা সিগময়েড কোলন। এই 4টে অংশ নিয়ে কোলন গঠিত হয়েছে। তারপরে বৃহদন্ত্রের কি অংশ আছে? রেকটাম বা মলাশয়। এই মলাশয় এবং মলনালী যেটাকে বলা হয়। এখানে কি হয়? এখানে মূলত হচ্ছে এই যে অপাচ্য অংশ চলে আসলো, এসে এখানে মলাশয়ে হচ্ছে জমা হয়। এখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার সঙ্গে সেটা হচ্ছে অপাচ্য খাদ্যের অপাচ্য অংশ মলে পরিণত হয় এবং তারপর মল নালী দিয়ে পায়ুর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা পৌষ্টিক নালীর যে পার্টগুলো পড়লাম সেগুলো কি কি? প্রথমে আছে মুখচিত্র, মুখচিত্র থেকে তারপর মুখবিবর, মুখবিবর থেকে গলবিল, গলবিল থেকে গ্রাসনালী, গ্রাসনালী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে আসলো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্র, তারপর হচ্ছে এখানে অপাচ্য অংশ পায়ুর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। এই হলো পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা আসছি পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিগুলো এখানে মূলত হচ্ছে 3টে পৌষ্টিক গ্রন্থি দেখা যায়। এক নম্বরে হচ্ছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি যে গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয় সেই গ্রন্থিগুলোকে বলছি আমরা লালা গ্রন্থি। আমাদের শরীরে লালা গ্রন্থি কয় জোড়া আছে? মোট 3 জোড়া আছে। কি কি নাম? এই যে দেখতে পাচ্ছ তোমরা কর্ণমূল, যেটা এখানে কানের নিচে অংশ, এরকম জায়গাগুলোতে দুই দিকে একটা করে, এদিকে একটা এদিকে একটা, মানে 1 জোড়া লালা গ্রন্থি আছে। সেটাকে বলা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি। আর তারপরের অংশ হচ্ছে সাব ম্যান্ডিবুলার, তারপর হচ্ছে সাব লিঙ্গুয়াল। এই সাব ম্যান্ডিবুলার হচ্ছে আমাদের চোয়ালের ঠিক জাস্ট নিচে, দুই দিকে দুই চোয়ালের নিচে অংশে থাকে সাব ম্যান্ডিবুলার, আর সামনের দিকে হচ্ছে ঠিক তালুর নিচেই অংশ থাকছে হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই মোট 3 জোড়া লালা গ্রন্থি নিয়ে আমাদের হচ্ছে লালা গ্রন্থি গঠিত হয়েছে। এই লালা গ্রন্থিগুলোর কাজ কি? লালা গ্রন্থিগুলোর কাজ হচ্ছে লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। এতে কি থাকে? এতে সাধারণত হচ্ছে এনজাইম থাকে, যেটা এনজাইম নাম হচ্ছে টায়ালিন। এই টায়ালিন উৎসেচক কি করে? এরা হচ্ছে মল্টেজ অর্থাৎ শ্বেতসার জাতীয় খাদ্যকে মল্টেজে পরিণত করে। শ্বেতসার বলতে সেদ্ধ শ্বেতসার, যেমন আলু, ভাত আমরা যে খাই বা রুটি খাই, মুড়ি খাই, এই সমস্ত খাবারগুলোকে এরা পাচনে সাহায্য করে। এছাড়াও লালা রসে লাইসোজোম নামক একটা অংশ থাকে, যেটা কি করে? যেটা হচ্ছে বিভিন্ন খাদ্যের যে বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের খাদ্যের সঙ্গে প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এই হলো লালা গ্রন্থি। তারপরে আসি আমরা লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই গ্রন্থিটা। আমাদের শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ বা লিভার। এই লিভারের হচ্ছে 2টো পার্ট মেইনলি, একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। এইভাবে যদি আমরা দাঁড়াই তাহলে এদিকের অংশটা ডান, এটা বাম, এটা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এই ডান দিকটা পড়লো, এটা হচ্ছে ডান খণ্ড, এটা বাম খণ্ড অংশ। এছাড়া কি আছে? যকৃৎ থেকে হচ্ছে পিত্ত নিঃসৃত হয়। পিত্ত নিঃসৃত হয়ে এখানে যে দেখো পিত্তথলি, পিত্তথলিতে এসে পিত্ত জমা হয়, তারপর পিত্ত নালী পথে কোথায়? গ্রহণীতে এসে পড়ে। এটা মূলত হচ্ছে কি করে? এরা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে, ফ্যাট জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে। এছাড়াও কিন্তু যকৃৎ থেকে কি হয়? অনির্থিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়।
সেই জন্য যকৃৎকে বলা হয় জৈব রসায়নাগার। যকৃৎকে কি বলা হচ্ছে? জৈব রসায়নাগার। আর আমাদের শরীরের বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? তাহলে আমাদের শরীরের বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। এছাড়াও যকৃতে কিন্তু আরো অনেক ফাংশন বা কাজ আছে। তারপরে আসছি আমরা অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস তোমরা দেখছো এখানে ছবিতে, দেখো এই যে হলুদ রঙের অংশটা, এটার নাম হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসটা অনেকটা দেখতে পাবো পাতার মতো, হ্যাঁ, ঠিক হচ্ছে পাকস্থলী এবং হচ্ছে বৃহদন্ত্রের ঠিক মাঝখানে, এখানে ঠিক ডিওডার্মের এখানে অংশে আছে। এই অগ্নাশয় থেকে কি হয়? অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রস বা পাচক রস নিঃসৃত হয়। এই অগ্নাশয় রস বা পাচক রস এখানে কি করে? এখানে পিত্তনালী পথে একই সঙ্গে এরা গ্রহণীতে গিয়ে পড়ে এবং সেখানে কি করে? খাদ্য পাচনে সাহায্য করে। এবার অগ্নাশয়কে কি বলা হয়? অগ্নাশয়কে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। কেন বলা হয়? অগ্নাশয় থেকে হচ্ছে সাধারণত হচ্ছে এনজাইম উৎসেচক নিঃসৃত হয়, আবার হরমোন নিঃসৃত হয়। অর্থাৎ অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি দুটো গ্রন্থি আছে। অনাল গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয়, তোমরা এর আগে জেনেছো। অগ্নাশয় থেকে হচ্ছে আলফা এবং বিটা কোষ আছে, সেখান থেকে হচ্ছে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন খরিত হয় অগ্নাশয় থেকে। এছাড়াও এখানে কি হয়? এখান থেকে সোনাল গ্রন্থি থেকে হচ্ছে এনজাইম বা উৎসেচক খরিত হয়। এই এনজাইম বা উৎসেচক কি করে? এখানে হচ্ছে খাদ্যকে পাচনে সাহায্য করে। এই হলো অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের কাজ কিন্তু দুটো কাজ করে, অগ্নাশয় একসাথে দুটো কাজ করে। যেহেতু ওরা হচ্ছে হরমোন নিঃসৃত করে, সেই জন্য যেমন ইনসুলিন হরমোন, এটা হচ্ছে কি আমাদের গ্লুকোজকে নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এছাড়া হচ্ছে এনজাইম বা উৎসেচক নিঃসৃত হয়। তিন ধরনের এনজাইম এখানে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক। তিন রকমের উৎসেচকে নিঃসৃত হয়ে এখানে কোথায় যায়? গ্রহণীতে যায় এবং খাদ্য পাচনে সাহায্য করে। এই হলো মোট তিনটে গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিগুলোকে তাহলে তিনটে ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে অগ্নাশয়। এবার এগুলো থেকে যে আমাদের এনজাইম বা উৎসেচক নিঃসৃত হয়, সেই এনজাইম বা উৎসেচকগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক, যারা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পাচনে সাহায্য করে। আরেকটা হচ্ছে প্রোটিওলাইটিক, যারা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে। আর হচ্ছে লাইপোলাইটিক, যারা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যকে পাচনে সাহায্য করে। তো হচ্ছে যে এই বিভিন্ন ধরনের যে গ্রন্থি এবং পৌষ্টিক নালীগুলো নিয়ে আলোচনা হলো, তো সেগুলো তোমরা ভালো করে পড়বে। এখান থেকে যে ছোট ছোট প্রশ্ন আছে সেই ছোট প্রশ্নগুলো নিয়ে পড়বে, আর এই পৌষ্টিক তন্ত্রের ছবিটা বাড়িতে আঁকার চেষ্টা করবে। থ্যাংক ইউ।